বুঝেছি। আচ্ছা, আপনি কি কাজটা ঠিক করলেন? নিজের ভাইকে আঘাত করে আপনার বুক কি একবারও কাঁপেনি? অহনা চুপ, ওসব বিষয়ে তোমার না ভাবলেও চলবে। চলো রুমে শুয়ে থাকবে। আপনি পচা। হ্যাঁ আমি পচা, এখন চলো রুমে। অহনাকে নিয়ে রুমে চলে আসি, বিছানায় শুয়ে দিয়ে বলি, তুমি শুয়ে থাকো, যা লাগবে রহিমা চাচিকে বলবে, আমি পাঠিয়ে দিচ্ছি তাকে রুমে। এই যে শুনুন, শুনুন। বলো। আপনি কি কোথাও যাচ্ছেন? না, বাসাতেই আছি, বাবার সাথে কিছু কথা আছে, তুমি রুমে শুয়ে থাকো। আচ্ছা। চলে আসি রুম থেকে বের হয়ে, ড্রয়িং রুমের সোফায় বসে আছি আমি আর বাবা, পাশের সোফায় বসে আছে আম্মু। বাবা আমায় বলে ওঠে, বাবা আমি তো তেমন সম্পত্তি কিনিনি, তবুও 100 বিঘা জমি, দুটো 10 তলা বিল্ডিং, আর তোর মায়ের নামে শুধু এই শহরে কিছু জমি আছে। হ্যাঁ বুঝেছি বাবা, তো কি করবো এখন? আমি চাচ্ছিলাম বাবা তুই আমার বিজনেসগুলো নে, এই বাড়িটাও তোর, আর দুটো বিল্ডিং তোর দুই ভাই বোনকে দিয়ে দিব, বাকি 10 বিঘা জমির মাঝে তোদের 3 ভাই বোনকে 30 বিঘা করে দিব, বাকি 10 বিঘা আমি আমার বউ অহনাকে দিব। এমন সময় আম্মু বলে ওঠে, তাহলে রিমি বৌমাকে কি দিবে শুনি? রেনু চুপ, জাস্ট চুপ। আমার ভাগেরটা আমি যাকে খুশি তাকে দিব, তোমার ভাগেরটা তুমি দাও তাকে। হ্যাঁ দিব, আমিও দিব। সেটা আমাকে শোনাতে হবে না বাবা তৌফিক, আমি রিতাকে আসতে বলেছি, আর তামিম রিমিও আসবে নাকি রাতে, তখনই সব বুঝিয়ে দিব। তবে বাবা একটা শর্ত আছে আমার। বলো বাবা, কি বলবে? আমাকে বাবা তুই পর করে দিস না, আমাকে এই বাসাতেই রাখিস আর দুমুঠো খেতে দিস। আরে কি বলছো বাবা এসব? তোমার আমার চাই না এগুলো, তুমি রেখে দাও এসব, তবুও আমাকে খারাপ ভেবো না। হ্যাঁ বুঝেছি রে বাবা। তা রেনু তৌফিককে তোমার ভাগের কিছু দিবে না? না, একটুও দিব না, সব আমি তামিমকে দিব। দাও দাও, পরে বুঝবে তামিম কি জিনিস। রাত 10টা, বাবার পাশে বসে আছি আমি, সামনের সোফায় হাতে আর নাকে ব্যান্ডেজ করা অবস্থায় বসে তামিম, পাশে রিমি সাথে আম্মু, আর তাদের পাশের সোফায় জয় আর রীতা। এমন সময় জয় বলে ওঠে, বাবা আপনি কি এইসব বুঝে শুনে করছেন? আমার যথেষ্ট আছে, তবুও আমাকে কেন নিতে হবে? জয় দেখো, তোমায় দিচ্ছি না এসব বাবা, দিচ্ছি তো রীতাকে, আমার সম্পত্তির ভাগ সে পায় তাই দিব, তুমি বাধা দিও না। জয় কিছুটা লজ্জা পেয়ে চুপ হয়ে যায়, রীতাও চুপ। এমন সময় তামিম বলে ওঠে, সবই ঠিক আছে, তবে বিজনেস একা তৌফিককে দিবে কেন? আমি ওটারও ভাগ চাই। বিজনেস আমার নয় জনাব তামিম, ওটা তৌফিক নিজ হাতে গড়ে তুলেছে। যাই হোক, সব তো বুঝিয়ে দিলাম, আগামীকাল আমার উকিলকে বলে দিব সবার নামে সবকিছু করে দিতে। এই জারিফ চৌধুরী একটু দাঁড়ান, আমার সম্পত্তির 80 ভাগ আমি তামিমকে দিব, বাকি 20 ভাগ রিতাকে, এটারও ব্যবস্থা করবেন। আচ্ছা মিসেস জারিফ, করে দিব। তাহলে আজকের মতো সব শেষ। রীতা আর জয় বাসায় থাকলে থাকতে পারো, বাকি 3জনকে এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে বলতে পারো তৌফিক বাবা। এমন সময় রিমি বিজয়ের হাসি দিয়ে বলে ওঠে, আরে আরে চৌধুরী সাহেব, যেতে বলতে হবে না, যাচ্ছি। মা চলুন আমরা যাই, এই বাড়ির মুখ আপনাকে আর জীবনেও হতে হবে না। হ্যাঁ বৌমা চলো চলো, বাবা তামিম চল, গুন্ডার বাসায় থাকতে হবে না আর। চলে যায় ওরা 3জন। ডিনার শেষ করে রীতা আর জয়ও চলে যায়, কারণ বাসায় রীতার শাশুড়ি একা আছেন। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। বাবা অহনাকে নিয়েই সময় কাটান, আর আমি বিজনেস। রাতে ডিনার করতে বসেছি, এমন সময় বাবা বলে ওঠে, তৌফিক বাবা ইদানিং দেরিতে আসছিস যে অফিস থেকে? আসলে বাবা কাজের চাপ খুব, নতুন প্রজেক্টে কাজ করছি তো। বুঝতে পেরেছি, দাহনার পাশে থাকতে হবে তো নাকি? থাকবো বাবা, তুমি খাও। বাবা খেয়ে রুমে চলে যায়, আমিও 1 প্লেট খাবার নিয়ে রুমে আসি। অহনাকে নিজ হাতে খাইয়ে দিয়ে ওর পাশে বসি আর বলি, বউ তোমার কি কোনো অসুবিধা বা আমার উপর অভিযোগ আছে? কিসের অভিযোগ থাকবে বর? এই যে আমি সকালে যাই রাতে ফিরি, তোমার কোনো খোঁজ খবর নিই না। তাতে কি? আমার বর তো আমাকে সকালে যাওয়ার সময় নিজ হাতে নাস্তা খাইয়ে দিয়ে যাওয়ার সময় কপালে চুমু দেয়, আবার রাতে ফিরে খাইয়ে দিয়ে বুকের মাঝে নিয়ে ঘুমায়, আর দুপুরে বাবা খাইয়ে দেয়। অভিযোগ থাকবে কি করে বলো? তুমি শুধু খাওয়ার কথা বলো। হুম, কারণ আমি খেতে ভালোবাসি। হয়েছে হয়েছে, চুপ, আর এসব বলতে হবে না, ঘুমাও। এদিকে 2 মাসে আম্মু বুঝে গিয়েছে রিমি প্রেগনেন্ট নয়। রোজ রাতে তামিম রিমি ড্রিঙ্কস করে সোফায় বসে, আর মা হয়ে সেসব চেয়ে চেয়ে দেখে। আম্মু কিছু বলার সাহস পায় না, পাবেও বা কি করে? কিছুদিন আগে বলেছিল বলে রিবি সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল হাতের তালু, তারপর থেকে ভয়ে আর কিছু বলে না, শুধু রাতে নীরবে চোখের পানি ফেলে। ইদানিং বেশি অত্যাচার করছে রিমি, সারাদিন গাধার মতো খাটিয়ে নেয়, কিন্তু খেতে দেয় না তেমন। আগে সেই উজ্জ্বল বর্ণের রেণু আর নেই। 2 মাসে হয়ে গিয়েছে শুকনো আর কালচে বর্ণের রেণু, শরীরটাও ভালো নেই। সে কথা বলার জন্য ঘর থেকে বের হয় আম্মু। ড্রয়িং রুমে গিয়ে তামিম আর রিমিকে অর্ধনগ্ন দেখে চোখটা বুজে ফেলে।
দৌড়ে চলে আসে রুমে। আম্মু চোখে ভাসছে অহনার চেহারা আর আফসোস করছেন একবার সুযোগ দেওয়া পরও কিনা সে অমন করেছিল। হিরে রেখে নকল সোনার পেছনে দৌড়েছে। পেট বিদ্রোহ করে বসেছে রেণু খানমের, কিচ্ছু যে পেটে পড়েনি আজ। খেতে দেয়নি রিমি, তরকারিতে লবণ কম হওয়ায়। একসময় ক্ষুধার যন্ত্রণা সহ্য করে নিয়ে ঘুমিয়ে পড়েন। 9 মাস 20 দিন চলছে অহনার প্রেগনেন্সি। পেট বড় হতে হতে একটা বড় পাতির মতো হয়ে যায়। সকালে বসে অহনাকে কোনো রকমে ড্রয়িং রুমে নিয়ে এসে বসায়। বাবা বসেন। তারপর, বাবা তৌফিক এভাবে আর না, চলো হসপিটাল নিয়ে যায়। অহনাকে কখন কি হয়ে যায়। হ্যাঁ বাবা, এক্ষুনি নিয়ে যাবো। অহনা তুমি কি যেতে পারবে? পারবো, তবে আমার না ভয় লাগছে। ধুর মা, তোর সাথে তোর বাবা আর স্বামী আছে না, তোর কিছুই হবে না। অহনা শুকনো হাসে, আমিও হাসি, তবে দুজনেরই মনে ভয়। হসপিটালে নিয়ে এসে ভর্তি করি অহনাকে। পাগলিটাকে কেবিনে রেখে কিছু ওষুধ কিনতে ক্লিনিকের ফার্মেসির কাছে যেতেই চোখ চলে যায় একজন শুকনো চেহারার মহিলার দিকে। কেমন যেন চেনা চেনা লাগছিল, তাই কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে চমকে উঠি, কারণ মহিলাটা আর কেউ না, আমার আম্মু। দ্রুত তার কাছে গিয়ে একটা হাত চেপে ধরে বলি, আপনার এই অবস্থা কেন? আম্মু নির্বিকার চেয়ে থাকে আমার দিকে। এমন সময় পাশে থাকা দারোয়ান বলে ওঠে, আর বলো না বাবা, গতকাল একটা ছেলে মহিলাকে এখানে বসিয়ে হাওয়া হয়ে গিয়েছে, আর খোঁজ নেই। মহিলাটাও বসে আছেন সেই একভাবে। কি এক ঝামেলা। দারোয়ানের কথা আর কানে আসে না আমার। দ্রুত আম্মুকে ভর্তি করিয়ে ফেলি, উন্নত চিকিৎসা দিতে থাকি। রাতে বাবা আসলে বাবাকে আম্মুর কথা বলি। বাবা স্বাভাবিকভাবে বলেন, ওর চিন্তা তুই করিস না, অহনাকে নিয়ে ভাব, আমি রেনুকে দেখছি। অহনার শরীর ভালো না, পেটে হালকা ব্যথা। রাত 12টা বেজে গেছে। অহনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর পাগলিটা অপলক চেয়ে আছে আমার দিকে। এমন সময় অহনা আহ আহ করে ছটফট করতে শুরু করে। পাশেই বসে থাকা নার্স বুঝে যায় প্রসব ব্যথা উঠেছে। অহনাকে দ্রুত নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। নর্মাল ডেলিভারি হবে, তাও যমজ পুত্র সন্তান। টেনশনে আমি পাথর হয়ে গিয়েছি। বাবা আমাকে সাহস দিচ্ছে, কিন্তু টেনশন আর ভয় কমছে না। দুহাত দিয়ে মুখটা ঢেকে বসে থাকি। ঠিক তার কিছুক্ষণ পরেই মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে মুখ তুলে তাকাতেই দেখি আম্মু দাঁড়িয়ে। আমাকে তাকাতে দেখে বলে, চিন্তা করিস না বাবা, কিছুই হবে না। তুমি এখানে কেন এসেছো? তুমি নিজেই তো অসুস্থ। থাকতে পারিনি বেডে শুয়ে। অহনা চিন্তায় ছটফট করতে করতে চলে এসেছি রে বাপ, আমাকে বসতে দে এখানে একটু। কিছু বললাম না, কি আর বলবো। যতই হোক আমার আম্মু তো। 30 মিনিট পর হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে আরো ভয় পেয়ে যায়। আমি ভয়ের তো চেহারা নিয়ে পায়চারি করতে থাকি। আরো কিছুক্ষণ পর আরো একটা বাচ্চার কান্নার শব্দে পাথর হয়ে যায় আমি। হাত পা নড়ছে না আমার। বাবা এসে ধরে বসান চেয়ারে। আরো 30 মিনিট পর দুটো নার্স তোয়ালেতে মোড়ানো দুটো বাচ্চা নিয়ে এসে বলেন, তৌফিক চৌধুরী অভিনন্দন, আপনি যমজ পুত্র সন্তানের বাবা হয়েছেন। বাবা ছুটে যায়, একটাকে কোলে নেন আম্মু। অসুস্থ শরীর নিয়ে দৌড়ে গিয়ে আরেকটাকে কোলে নিয়ে চুমু দেয় আলতো করে। আমি ধীর পায়ে নার্সের কাছে গিয়ে বলি, নার্স আমার স্ত্রী কেমন আছে? তিনি সুস্থ আছেন তৌফিক সাহেব, চিন্তা করবেন না, আরো ঘন্টাখানিক পর তাকে পেটে দেওয়া হবে। নার্স চলে যেতেই পেছনে তাকায়। বাবা মা তাদের নাতিদের দিকে অপলক তাকিয়ে আছেন। আমিও গিয়ে এক পলক দেখি তাদের। দুটোই আমার ফটোকপি। বেডে দেওয়া হয়েছে অহনাকে। বুকের মাঝে বাচ্চা দুটোকে নিয়ে অভিমান ভরা কণ্ঠে বলে, আহ কপাল, এত কষ্ট করে পেটে রাখলাম আর তোরা দুটোই কিনা হলি বাবার মতো। তাতে কি বউ, পরের বার না হয় তোমার মতো হবে। এই চুপ, দুটো আসতে না আসতেই পরেরটার চিন্তা করে ফেলেছো। আচ্ছা, এদের নাম কি রাখবো বলো তো? বড়টার নাম আবির চৌধুরী আর ছেলেটার নাম আসিফ চৌধুরী। আমার নামের অক্ষর তো শরীয়, তুমি শরিয়াতে নাম রাখলে কেন? পছন্দ হয়েছে তাই এটাই রাখবো আমি, তুমি কিছু বলতে পারবে না। ছেলে দুটো আমার মতো হয়নি, যার মতো হয়েছে সে যা রাখে রাখুক। তাতে কি মা, তুমি তো তুমি। 4 দিন পর অহনাকে নিয়ে আসি হসপিটাল থেকে। অহনা আম্মুকে আবারও মাফ করে দিয়েছে। আমি কিছু বলিনি, তবে জানতাম না আম্মু আব্বুর পরামর্শে মামলা করেছে তামিম আর রিমির নামে। তামিম রিমি জেলে। কোর্ট থেকে আদেশ এসেছে সব সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য। ওরা ফিরিয়ে দেয়। 7 দিনের দিন আকিকা করে ছেলে দুটোর নাম রেখে দেই, আবির চৌধুরী আর আসিফ চৌধুরী। ছেলেগুলোর আকিকায় ভাতিজা তাহসিন আর ভাতিজি রায়সাও ছিল। তারা সব সময় তাদের ছোট ভাই দুটোকে নিয়েই ব্যস্ত ছিল। ভালোই চলছিল দিনকাল। হঠাৎ অফিসে এক আগন্তুকের আগমন। বাবা আর আমি আগন্তুককে দেখে চমকে উঠি, তবে আমি মুচকি হাসি। এহসান খান এসেছে অফিসে। বাবা তাকে দেখে বলে ওঠে,
একে এহসান খান, তুই মারা যাসনি? জারিদ চৌধুরী মারা যায়নি। তাহলে যে খবর উঠেছিল সেটা? আরে আমি রটিয়েছিলাম, ভেবেছিলাম আমি মারা গেছি শুনে তুই আর রিমিকে বাসায় নিয়ে যাবি, আর এই সুযোগে ওরা তোদের সম্পত্তি লিখে নিয়ে তোদের রাস্তায় নামাবে, কিন্তু হলো না। আমার স্ত্রী আমার শোকে মারা গেল, তারপর কি কি হলো জানেনি তো। তার মানে এসব তোর প্ল্যান ছিল এহসান খান? আরে আমার আবার কিসের প্ল্যান? আমি তো আমেরিকায় বেশ মজাতেই ছিলাম, তোর চিন্তা বাদে দিয়েছিলাম। তবে তামিম আর রিমি জেলে দেখে আসতে হলো। তো এসে কি করবি? তেমন কিছু না, জেল থেকে ওদের ছেড়ে দিতে আপনার সাইন লাগবে, সাইনটা করে দিন, ওদের নিয়ে চলে যাই আমি। ভাবলি কি করে সাইন করব? আমি করব না কখনোই, ওদের সারা জীবন জেলের ভাত খাওয়াবো। চৌধুরী সাহেব, তাহসিন রাইসার কথা তো ভাবুন, ওর বাবা মাকে ছাড়া ওরা থাকবে নাকি? তাছাড়া ওরা আপনাদের কাছে থাকলেও বাবা মার অভাব অবশ্যই অনুভব করবে। তাহসিন রাইসার কথা শুনে বাবা চুপ হয়ে যায়। আস্তে আস্তে এহসান খানের থেকে পেপার নিয়ে সাইন করে দেন। এহসান খান হেসে চলে যায়। কারাগারের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে আমি, বাবা, এহসান খান আর ভাতিজা ভাতিজি। একটু পর বেরিয়ে আসে তামিম আর রিমি। বাবা মাকে দেখে ছুটে যায় তাহসিন আর রাইসা, জড়িয়ে ধরে বাবা মাকে। তামিম আর রিমিও আদর করেন ছেলে মেয়েকে। তারপর আমাদের দেখেও না দেখার ভান করে ওদের নিয়ে এহসান খানের গাড়িতে উঠে চলে যেতে থাকে। তবে গাড়িটা কিছু দূর গিয়ে থেমে যায়, আর গাড়ির দরজা খুলে দৌড়ে আসে তামিম আর রাইসা। বাবা আর আমাকে জড়িয়ে ধরে বলে, দাদু আর চাচ্চু তোমরা ভালো থেকো। নানু ভাই মাত্র গাড়িতে বলেছে আমরা আমেরিকা চলে যাব কিছুদিনের ভেতরে। তবে দাদু আর চাচ্চু আমরা মাঝে মাঝে আসবো তোমাদের কাছে। আচ্ছা দাদু এসো, আমি তোমার চাচ্চু, দাদিমা, চাচি আর তোমার ছোট দুই ভাই অপেক্ষায় থাকবো। খিলখিল করে হাসতে হাসতে দুজন চলে যায় আবারও গাড়ির দিকে। 3 বছর কেটে গিয়েছে। তাহসিন আর রাইসাকে তামিম রিমি প্রতি বছর নিয়ে আসে আমাদের বাসায়, তবে তারা কখনোই বাসায় প্রবেশ করেনি। তবে আসার সময় আবির আসিফের জন্য অসংখ্য খেলনা খাবার নিয়ে আসতো, যা নিজেরা না দিয়ে তাহসিন রাইসার হাতে দিত। আবার কখনো আবির আর আসিফকে তাহসিন রাইসার মাধ্যমে ডেকে নিয়ে বের হতো ঘুরতে। বারণ করেনি কখনো। তারা যেমন আমায় চাচুর অধিকার থেকে বঞ্চিত করেনি, আমিও তাদের বড় চাচু বড় আম্মুর অধিকার থেকে বঞ্চিত করিনি। ভাতিজা ভাতিজি থেকে যেত 1 মাস। আবির আসিফ বড় হয়ে গিয়েছে। যখন আমায় বাবা বাবা বলে ডাকে তখন কতই না ভালো লাগে আমার। দাদা দাদির চোখের মণি দুজন। শুক্রবার অফিসে যাওয়া নেই, বেলকুনিতে পেপারে মুখ গুজে বসে আছি। এমন সময় চায়ের কাপ টেবিলের উপরে রেখে অহনা বসে আমার পাশে। খবরের কাগজে মুখ গুজেই বলে উঠি, ছেলে দুটো কই বউ? কই আবার? দাদা দাদির কাছে মনে হয়। ঘুরতে যাবে কোথাও। ও তুমি যাও? না। ওকে। কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ অহনা খপ করে খবরের কাগজটা ছিনিয়ে নিয়ে বলে, এই চা এনেছি, না খেয়ে কি পড়ছো খবরের কাগজে শুনি? কথাটা বলে অহনা খবরের কাগজের প্রথম পাতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাবা কাবা হাতে আমার দিকে ফিরে বলে, আবিরের আপু, হেডলাইনটা পড়ে শোনাও তো প্লিজ। চেয়ারম্যানের সাথে স্ত্রীর পরকীয়া, হাতে নাতে ধরে হাসান মিয়া নামে এক দিন মজুর। তারপর হাসান মিয়ার আগে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে চেয়ারম্যান এবং তার স্ত্রীকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অহনা চুপচাপ আমার কথা শুনে বলে, যার নিউজ হেডলাইনে পড়লে সে আমার বাবা আর সৎ মা। তাদের তো কখনোই দেখোনি। পেপারে যে ছবি দেয়া আছে সেটা তোমার শ্বশুর আর সৎ শাশুড়ি। কি? অহনা ধীর পায়ে চলে যেতে থাকে। আমিও খবর কাগজ ফেলে অহনাকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলি, এই বউ, এভাবে মন খারাপ করে ফেললে কেন? কই না তো, আমি ভাবছি বাবা কেন আত্মহত্যা করলো। তার তো কোনো দোষ নেই। থাক না ওসব পুরনো কথা। তাছাড়া তোমার তো 3-3টা বাবা আছে, তাই না? অহনা এবার পাশ ফিরে জড়িয়ে ধরে আমায় আর বলে, তবে আমার যে মা লাগবে আরো একটা। মাকে আনতে তো অনেক লম্বা সময় লাগবে। লাগুক, তবু আমার আরো একটা মা চাই। ওকে, তবে লাইটটা অফ করি। এমন সময় দরজার পাশ থেকে হাসির শব্দে দ্রুত অহনা আমার সাথে দূরে চলে যায় আর দরজার দিকে তাকিয়ে বলে, আবির আর আসিফ, তোমরা লুকিয়ে কি করছো ওখানে? এভাবে কেউ লুকিয়ে থাকে? আমরা কিছু দেখিনি আম্মু। কিছু দেখোনি ভালো কথা, তবে লুকিয়েছিলে কেন? বেয়াদব হচ্ছ দিন দিন। সরি আম্মু, ভুল হয়ে গেছে। তবে আম্মু, বলো তবে। তবে এতটুকু দেখেছি তুমি বাবাকে জড়িয়ে ধরেছিলে। তবে রে। দৌড়ে পালিয়ে যায় দুজন। অহনা এবার দরজাটা লাগিয়ে দিয়ে আমার কাছে এসে বলে, এই শুনছো? বলো। শুনছি। আমার ভালোবাসা লাগবে। লাগবে তো নিয়ে নাও, আমি তো বসেই আছি তোমায় ভালোবাসা দেওয়ার জন্য। জনাব, আমিও আপনার ভালোবাসা লুফে নিতে মুখিয়ে আছি। তো জনাবা আসুন বুকের মাঝে। হাতটা বাড়িয়ে দিন, আসছি তো আমি। হাত বাড়িয়ে দিতেই অহনা বুকের মাঝে চলে আসে আমার। পরম আদরে পাগলিটাকে জড়িয়ে ধরে ওর কানে ফিসফিস করে বলি,
তুমি বধূ আমার। আমি শুধুই তোমার। ভালোবাসি বধূ তোমায়। আমি ভালোবাসি তোমায়।